হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গভীর সমুদ্রের মাঝে কোনো একটা অজানা জায়গায় লুকানো আছে পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধন, যেটাকে বিগত বহু বছর ধরে পৃথিবীর সমস্ত বড় বড় পাইরেটস বা জলদস্যুরা খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আজ অব্দি কেউই সেটাকে খুঁজে বের করতে পারেনি। এমনকি অনেকে তো এই কাজটা করতে গিয়ে মারাও গেছে। এখন সেই গুপ্তধনটা খোঁজার জন্য একটা বাচ্চা ছেলে তার বন্ধুদেরকে নিয়ে অজানা সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। শেষ অবধি তারা কি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সেই গুপ্তধনটা খুঁজে পাবে, নাকি বাকি সবার মতন তারাও মারা যাবে? সেই বাচ্চাদের সামুদ্রিক যাত্রার দুঃসাহসিক রোমাঞ্চকর কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিরিজের নাম ওয়ান পিস। আপাতত নেটফ্লিক্সে এই সিরিজের 2টো সিজন মুক্তি পেয়েছে, যার প্রতিটা সিজনেই 8টা করে এপিসোড রয়েছে। আর আজকের এই ভিডিওতে আমরা 1 নম্বর সিজনের প্রথম 4টে এপিসোডের গল্প দেখব। আমাদের আজকের গল্পের এই পৃথিবীটা অনেক রহস্য আর জাদুই শক্তিতে ভরা। এই পৃথিবীর মহাসমুদ্রের মধ্যে চারিদিকে ছড়িয়ে রয়েছে বহু হাজার হাজার ছোট বড় দ্বীপ। আর এই সমস্ত দ্বীপের মধ্যে থাকত বহু হাজার হাজার পাইরেটস বা জলদস্যু, যারা স্বাধীনভাবে পুরো পৃথিবীতে ঘুরে বেড়িয়ে সমস্ত দ্বীপে লুটপাট চালাতো। কিন্তু পরবর্তীকালে এই পাইরেটসদের অত্যাচার বন্ধ করার জন্য বিশ্ব সরকারের তরফ থেকে তৈরি করা হয় মারিন ডিপার্টমেন্ট। মারিনস হলো আমাদের পুলিশের মতন, যাদের কাজ হলো পাইরেটসদেরকে গ্রেফতার করে সমাজের শান্তি বজায় রাখা। এখন এই গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মারিন সৈনিকরা গোল্ড রজার নামে খুবই বড় একজন পাইরেটকে গ্রেপ্তার করেছে। গোল্ড রজার হলো পুরো পৃথিবীর সমস্ত পাইরেটদের রাজা, যাকে সমস্ত মানুষ এক ডাকে চেনে। আর তার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে বড় ধনরাশি আর গুপ্তধন, যেটার নাম ছিল ওয়ান পিস। যে সম্পত্তিটাকে এত বছর ধরে গোল্ড রজার আর তার সঙ্গীরা পৃথিবীর বিভিন্ন দ্বীপে লুটপাট চালিয়ে সংগ্রহ করেছে। কিন্তু এখন যেহেতু সেই বিখ্যাত গোল্ড রজার মারিন সেনাবাহিনীর কাছে ধরা পড়ে গেছে, তাই এখন মারিন ভাইস অ্যাডমিরাল বা নৌবাহিনীর উপসেনাপতি মিস্টার গর্গ গোল্ড রজারকে শহরের হাজার হাজার মানুষের সামনে গলা কেটে মেরে ফেলার সিদ্ধান্ত নেন, যাতে এই ভয়ঙ্কর শাস্তি দেখে ভবিষ্যতে আর কেউই পাইরেটস হওয়ার সাহস না পায়। সবাই মনে করেছিল গোল্ড রজার মারা গেলেই হয়তো পাইরেটসদের রাজত্ব শেষ হয়ে যাবে। কিন্তু মারা যাওয়ার আগে রজার হাসতে হাসতে সামনে থাকা হাজার হাজার মানুষকে বলে, তোমরা কি আমার সেই বিশাল ধনসম্পত্তি আর গুপ্তধন পেতে চাও? সেটাকে আমি সমুদ্রের মাঝেই কোথাও একটা লুকিয়ে রেখেছি। তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা সেটাকে খুঁজে নিতে পারো। মারা যাওয়ার আগে গোল্ড রজারের এই একটা কথাই পুরো পৃথিবী বদলে দিয়েছিল। এখন থেকে শুরু হয় পাইরেটসদের একটা নতুন যুগ। গোল্ড রজারের কথা শুনে এখন বহু হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের মধ্যে সেই ওয়ান পিস খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এখানে বলে রাখি, গোল্ড রজারের যে বিশাল ধনসম্পত্তি ছিল সেটার নামই ছিল ওয়ান পিস। এই ঘটনার বেশ কিছু বছর পর আমরা অন্য একটা গ্রামে মাংকি ডি লুফি নামের এই বাচ্চা ছেলেটাকে দেখতে পাই। ছোটবেলা থেকেই লুফির স্বপ্ন ছিল একদিন ও সেই ওয়ান পিসটা খুঁজে বের করে হয়ে উঠবে সমস্ত পাইরেটসদের রাজা। ছোট থেকেই লুফির বাবা মা কেউই ছিল না। ও সমুদ্রের ধারে একটা ছোট্ট গ্রামে থাকতো। সেই গ্রামে মাঝে মাঝে বেশ কিছু পাইরেটসরা আসতো, যাদের নাম ছিল রেড হ্যাট পাইরেট, আর তাদের ক্যাপ্টেনের নাম ছিল শ্যাঙ্কস। বাকি অন্যান্য পাইরেটসদের তুলনায় শ্যাঙ্কস আর তার দলবল একদমই আলাদা ছিল। তারা কখনোই বিনা কারণে কারোর সাথে ঝামেলা অশান্তি করত না। ওরা সবসময় হাসি আর মজার মধ্যে দিয়েই নিজেদের দিন কাটাতো। আর সবচেয়ে বড় কথা হলো তারা ফ্রিডম মানে স্বাধীনতায় বিশ্বাস করত। শ্যাঙ্কস আর তার সঙ্গীরা লুফিকে খুবই ভালোবাসত, আর এদেরকে দেখে লুফির মনে একজন পাইরেটস হওয়ার স্বপ্ন জেগেছিল। সেজন্য একদিন লুফি শ্যাঙ্কসকে বলে, আমিও তোমার মতন একজন পাইরেট হতে চাই। এখন থেকে আমিও তোমার দলে যুক্ত হয়ে পুরো পৃথিবীটা ঘুরে দেখতে চাই। শ্যাঙ্কস বলে, এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ তুমি এখনো অনেক বাচ্চা। তুমি আগে বড় হও, তারপর আমরা এই বিষয়টা ভেবে দেখব। এই কথা শুনে লুফি মনে মনে খুবই কষ্ট পেয়ে হতাশ হয়ে একটা ঘরে গিয়ে বসে থাকে। এই ঘরের মধ্যেই শ্যাঙ্কস আর তার সঙ্গীরা তাদের লুট করে আনা সমস্ত জিনিসগুলোকে রেখে দিয়েছিল। এখন এই জিনিসগুলোর মধ্যেই লুফি একটা ছোট বাক্স দেখতে পায়, যে বাক্সের মধ্যে খুবই অদ্ভুত দেখতে একটা বিশেষ ধরনের ফল ছিল। যেহেতু লুফির খুবই খিদে পেয়েছিল, তাই ও পুরো ফলটাই খেয়ে নেয়। লুফি যখন এই ফলটা খাচ্ছিল, তখন বাইরে থেকে ওদের গ্রামে আরও বেশ কিছু পাইরেটসরা চলে আসে। এখন সেই পাইরেটসরা আর তাদের ক্যাপ্টেন মিলে মদ খেয়ে মাতলামো করতে করতে এদের গ্রামের একটা বারে ঢুকে সেখানে ভাঙচুর করতে শুরু করে। এমনকি তারা শ্যাঙ্কসকেও খুবই উল্টোপাল্টা কথা বলে তাকে অপমান করতে থাকে। কিন্তু এত কিছুর পরেও শ্যাঙ্কস কোনো রকম রাগ না দেখিয়ে খুবই হাসি মুখে ওদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করে। পাশের থেকে এটা দেখে লুফি খুবই রেগে যায়। ও বলে, ওই লোকগুলো তোমার সাথে এত বাজে ব্যবহার করছে, তোমাকে এত অপমান করছে, কিন্তু তারপরেও তুমি তাদেরকে কোনো কিছু না বলে এখান থেকে চলে যেতে দিলে? তোমার তো উচিত ছিল তাদের সঙ্গে মারধর করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া। এই কথাগুলো বলতে বলতেই লুফি খুবই রাগ করে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন শ্যাঙ্কস ওর হাত ধরে ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এখন লুফির হাত ধরে টানার সাথে সাথেই সেটা একদম রাবারের মতো লম্বা হয়ে যেতে শুরু করে, যেটা দেখে এখন লুফি আর শ্যাঙ্ক দুজনেই খুবই অবাক হয়ে যায়।
আসলে একটু আগে লুফি অদ্ভুত দেখতে যে ফলটা খেয়েছিল তার নাম ছিল ডেভিল ফ্রুট। এই ডেভিল ফ্রুটের মধ্যে বিশেষ ধরনের একটা সুপার পাওয়ার থাকে। যে এই ডেভিল ফ্রুট খাবে তার শরীরে সারা জীবনের জন্য একটা সুপার পাওয়ার চলে আসবে, কিন্তু এই শক্তির বিনিময়ে তার শরীরে সারা জীবনের জন্য একটা দুর্বলতাও চলে আসবে। পৃথিবীতে এইরকম ধরনের অনেক ডেভিল ফ্রুট রয়েছে, আর প্রত্যেকটা ডেভিল ফ্রুটের মধ্যে আলাদা আলাদা ধরনের ক্ষমতা রয়েছে। একটু আগে লুফি যে ডেভিল ফ্রুটটা খেয়েছিল সেটার নাম ছিল গাম গাম ফ্রুট। এটা খাওয়ার ফলে এখন ওর পুরো শরীর রাবারের মতন হয়ে গেছিল। এখন থেকে ও নিজের পুরো শরীরটাকেই রাবার অথবা বেলুনের মতন অনেক বড় বা লম্বা করতে পারবে। এমনকি অতিরিক্ত মার খাওয়ার পরে বা গুলি বোম লাগার পরেও ওর কোনো রকম ক্ষতি হবে না। কিন্তু সেই একই সাথে লুফি আর কোনোভাবেই সমুদ্রের জলে নামতে পারবে না। এখন থেকে সমুদ্রের জলই হলো ওর শরীরের সবচেয়ে বড় দুর্বলতা, আর সমুদ্র হলো ওর সবচেয়ে বড় শত্রু। এখন এই নতুন শক্তি পাওয়ার পর থেকেই লুফি সেটাকে নিয়ে খেলা করতে শুরু করে। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন সেই পাইরেটসগুলো আবারও এই গ্রামে ফিরে আসে, যারা কিছুদিন আগে এই গ্রামের লোকদের সঙ্গে অসভ্যতামি করে শ্যাঙ্কসকে খুবই অপমান করেছিল। আজ তারা লুফিকে একা দেখতে পেয়ে ওকে মারধর করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ওখানে শ্যাঙ্কস আর তার সঙ্গীরা এসে লুফিকে বাঁচিয়ে নেয়। এখন লুফির সাথে বাজে ব্যবহার করার জন্য শ্যাঙ্কস আর তার সঙ্গীরা ওই পাইরেটসদের সঙ্গে মারামারি করতে শুরু করে দেয়। ওই পাইরেটসদের দলের বাকি সদস্যরা যখন হেরে যাচ্ছিল সেটা দেখতে পেয়ে ওই পাইরেটসদের ক্যাপ্টেন লুকিয়ে লুকিয়ে লুফিকে কিডন্যাপ করে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু সমুদ্রপথে কিছু দূর যাওয়ার সাথে সাথেই ওদের কাছে একটা বিশাল বড় সি মনস্টার চলে আসে, যে এক ধাক্কায় ওদের ছোট্ট নৌকাটাকে উল্টে দিয়ে সেই পাইরেটসদের ক্যাপ্টেনকে খেয়ে নেয়। এদিকে যেহেতু সমুদ্রের জল লুফির সবচেয়ে বড় দুর্বলতা ছিল, তাই এখন সমুদ্রে পড়ার সাথে সাথেই ও খুবই নিস্তেজ হয়ে গিয়ে জলের মধ্যে ডুবে যেতে শুরু করে। কিন্তু সেই মুহূর্তেই ওখানে শ্যাঙ্কস একটা নৌকা নিয়ে এসে লুফিকে সমুদ্র থেকে তুলে বাঁচিয়ে নেয়। কিন্তু এই কাজটা করার সময় সেই বিশাল সি মনস্টারটা শ্যাঙ্কসের উপরে আক্রমণ করে ওর একটা হাত খেয়ে নেয়। কিন্তু এরপর ওই মনস্টারটা এদের কোনো ক্ষতি করার আগেই শ্যাঙ্কস ওই মনস্টারটার চোখের দিকে তাকিয়ে তাকে ওখান থেকে চলে যেতে বলে। দেখা যায় এখন শ্যাঙ্কসের পুরো চোখটাই লাল হয়ে গেছিল, যেটা দেখে ওই বিশাল সি মনস্টারটা একটু ভয় পেয়ে গিয়ে শ্যাঙ্কসের কথা শুনে ওখান থেকে চলে যায়। এখানে খুব ভালোভাবেই বোঝা যায় শ্যাঙ্কসের মধ্যেও কোনো একটা বিশেষ ধরনের ক্ষমতা রয়েছে। এখন এই ঘটনায় এরা প্রাণে বেঁচে গেলেও শ্যাঙ্কসের একটা হাত সারা জীবনের মতন কেটে বাদ চলে গেছিল। এই ঘটনায় লুফি মনে মনে প্রচণ্ড কষ্ট পায়। ওর মনে হচ্ছিল শ্যাঙ্কসের এই অবস্থার জন্য হয়তো ও নিজেই দায়ী। এই ঘটনার পর লুফি খুব ভালোভাবেই বুঝতে পারে সমুদ্রের মধ্যে এমন অনেক অজানা বিপদ রয়েছে, যেগুলোর সাথে লড়াই করার জন্য ও মোটেও প্রস্তুত না। একজন ভালো পাইরেট হতে গেলে ওকে আরও বেশ কিছু বছর অপেক্ষা করতে হবে। এই ঘটনার কিছুদিন পর শ্যাঙ্কস আর তার সঙ্গীরা ওয়ান পিস খোঁজার জন্য এদের গ্রাম ছেড়ে গভীর সমুদ্রে পাড়ি দেয়। যাওয়ার আগে শ্যাঙ্কস লুফিকে বলে, আজ আমরা সারা জীবনের মতন এখান থেকে চলে যাচ্ছি। ভবিষ্যতে আমরা আর কখনোই এই গ্রামে ফিরে আসব না, আর হয়তো আমাদের কখনো দেখাও হবে না, কিন্তু তোমার কথা আমার সবসময় খুবই মনে পড়বে। এটা শুনে লুফি বলে, আমাদের একদিন নিশ্চয়ই দেখা হবে। আমি যখন বড় হব তখন আমি ওয়ান পিস খুঁজে বের করে হয়ে উঠব সমস্ত পাইরেটসদের রাজা। তখন আমার নিজের একটা জাহাজ থাকবে, একটা দল থাকবে, আর তখন আমরা তোমাদের থেকেও আরো অনেক ভালো পাইরেট হয়ে উঠব। এই কথা শুনে শ্যাঙ্কস খুবই খুশি হয়ে নিজের মাথা থেকে একটা টুপি খুলে লুফিকে দিয়ে বলে, পুরো পৃথিবীতে এই টুপিটা হলো আমার সবচেয়ে পছন্দের জিনিস। এটাকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। এখন এই টুপিটা আমি তোমার কাছে রেখে যাচ্ছি। ভবিষ্যতে যেদিন তুমি ওয়ান পিস খুঁজে বের করে সমস্ত পাইরেটসদের রাজা হয়ে উঠবে, আর যেদিন তোমার সাথে আমার আবারও দেখা হবে, সেই দিন তুমি আমার এই টুপিটা আমাকে এবার ফিরিয়ে দিও। এই কথা বলেই শ্যাঙ্কস ওকে সারা জীবনের মতন বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আস্তে আস্তে অনেক বছর কেটে যায়। দেখা যায় লুফি এখন আগের থেকে অনেক বড় আর শক্তিশালী হয়ে উঠেছে। একদিন সে একা একাই একটা ভাঙাচোরা ছোট্ট নৌকা নিয়ে গভীর সমুদ্রের মধ্যে ওয়ান পিস খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সমুদ্রের বেশ অনেকটা গভীরে যাওয়ার সাথে সাথেই ওর পুরানো নৌকাটা ভেঙে গিয়ে সেটার মধ্যে জল ঢুকতে শুরু করে। এখন লুফি কোনোভাবেই সমুদ্রের জলে নামতে পারবে না, কারণ এই সমুদ্র ছিল ওর সবচেয়ে বড় দুর্বলতা। তাই এখন ওই নৌকাটা পুরোপুরি জলে ডুবে যাওয়ার আগেই ও বুদ্ধি করে একটা ফাঁকা কাঠের ড্রামের ভিতরে ঢুকে ওপর থেকে সেটা ঢাকনা বন্ধ করে দেয়। এরপর ওই নৌকাটা ডুবে গেলে ও ড্রামের সাহায্যেই ওই সমুদ্রের জলে ভাসতে থাকে। এরপর আমরা সমুদ্রের মধ্যে একটা পাইরেটসদের জাহাজ দেখতে পাই। এই জাহাজের সমস্ত পাইরেটসদের লিডারের নাম ছিল ক্যাপ্টেন আলভিদা। আলভিদা খুবই অত্যাচারী একজন ক্যাপ্টেন ছিল। ও নিজের জাহাজের সমস্ত পাইরেটসদের সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। এখানেই আলভিদার জাহাজের মধ্যে আমরা কবি নামের এই বাচ্চা ছেলেটাকে দেখতে পাই। কবি খুবই শান্ত আর নিরীহ স্বভাবের একটা ভালো ছেলে ছিল। ওর স্বপ্ন ছিল একদিন একজন বড় মেরিন অফিসার হয়ে ওঠার, কিন্তু এখন আলভিদা ওকে জোর করে এই জাহাজে বন্দি বানিয়ে রেখে ওকে দিয়ে কাজ করাচ্ছিল। এখানে কবির কাজ ছিল এই পুরো জাহাজটাকে ঝাড়পোছ করে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
এক রাতে এই জাহাজ পরিষ্কার করার সময় ও স্টোররুমে একটা ব্যারেলের মধ্যে থেকে খুবই অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়। ব্যারেলের ঢাকনা খোলার পর দেখা যায় সেটার মধ্যে লুফি লুকিয়েছিল। আসলে আলভিদার লোকজনই সমুদ্র থেকে লুফির এই ব্যারেলটাকে তুলে এনে এখানে গুছিয়ে রেখেছিল। প্রথমের দিকে লুফিকে দেখে খুবই ভয় পেয়ে গেছিল, কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এদের দুজনের ভিতরে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। এখন গল্প করতে করতে ওরা দুজনেই একে অপরকে নিজেদের ইচ্ছা আর স্বপ্নের ব্যাপারে জানায়। কবির সাথে কথা বলতে বলতে লুফি এই জাহাজের চারিদিকে ঘোরাঘুরি করে এখান থেকে পালানোর একটা উপায় খোঁজার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ওখানে ক্যাপ্টেন আলভিদা আর তার বাকি সঙ্গীরা চলে আসে। আলভিদা মনে করেছিল লুফি হয়তো লুকিয়ে লুকিয়ে এই জাহাজে এসে কবিকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছে, যেটা দেখে এখন আলভিদা আর তার সঙ্গীরা মিলে লুফিকে মারার চেষ্টা করে। কিন্তু যেহেতু লুফির শরীরে ডেভিল ফুটের শক্তি ছিল, তাই এরা কেউই ওর কোনো রকম ক্ষতি করতে পারে না। এমনকি লুফির গায়ে যখন একটা গুলি মারা হয়, তখন সেই গুলিটা রাবারের মতন ওর শরীরে লেগে সেখান থেকে আবার ছিটকে পিছন দিকে চলে যায়। এখন লুফি তার হাত পা লম্বা করে সেই ডেভিল ফুটের শক্তির সাহায্যে আলভিদা আর তার বেশ কিছু সঙ্গীকে ঘুষি মেরে ওই জাহাজ থেকে নিচে ফেলে দেয়, যেটা দেখে ওই জাহাজে থাকা বাকি সমস্ত পাইরেটসরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা রোরোনোয়া জোরো নামের এই ছেলেটাকে দেখতে পাই। জোরো খুবই ভালো একজন তলোয়ারবাজ বা সোয়ার্ডম্যান ছিল, আর ও ছিল একজন পেশাদার বাউন্টি হান্টার। মানে যে সমস্ত বড় বড় পাইরেটসদেরকে মারার জন্য সরকারের তরফ থেকে পুরস্কার ঘোষণা করা হতো, জোরো সেই সমস্ত পাইরেটসদেরকে মেরে নৌসেনা বাহিনীর কাছে জমা দিয়ে সেই টাকায় নিজের খরচ চালাতো। এখন দেখা যায় জোরো একটা জঙ্গলের মধ্যে বেশ কিছু মোমবাতি জ্বালিয়ে নিজের মারা যাওয়া কোনো একটা প্রিয় মানুষের কথা মনে করে তার জন্য প্রার্থনা করছিল। কিন্তু ঠিক তখনই জোরোর সঙ্গে দেখা করার জন্য ওখানে মিস্টার সেভেন নামের এই লোকটা চলে আসে। মিস্টার সেভেন জানায় সে বারোক ওয়ার্কস নামের একটা বড় অর্গানাইজেশনের তরফ থেকে এসেছে, আর বারোক ওয়ার্কস নাকি পৃথিবীর সবচেয়ে বড় ক্রিমিনাল অর্গানাইজেশন। মিস্টার সেভেন বলেন, আমাদের অর্গানাইজেশনে পৃথিবীর অনেক বড় বড় ক্ষমতাশালী লোকেরা রয়েছে। এখন আমাদের বস চায় তুমিও আমাদের এই অর্গানাইজেশনে জয়েন করো, কারণ তুমি খুবই ভালো একজন তলোয়ারবাজ, তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে, আর আমাদের দলে এসে বাকি সবার সাথে কাজ করলে তুমি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। এটা শুনে জোরো সরাসরি ওনাকে বারণ করে দিয়ে বলে, আমি কোনো দলে যুক্ত হতে চাই না, আমার একা একা কাজ করতেই ভালো লাগে। এই কথা শুনে মিস্টার সেভেন খুবই রেগে গিয়ে বলে, কেউই আমাদেরকে বারণ করতে পারে না, আর যারা আমাদেরকে বারণ করে আমরা তাদেরকে মেরে ফেলি। এই কথা বলেই ও জোরোকে মারার চেষ্টা করে, কিন্তু জোরো খুব সহজেই নিজের তলোয়ারের সাহায্যে মিস্টার সেভেনের শরীরটাকে মাঝখান থেকে দু টুকরো করে কেটে তাকে মেরে ফেলে। এরপর জোরো মিস্টার সেভেনের গলা কেটে সেটাকে একটা ব্যাগের মধ্যে ভরে সেটা নিয়ে শেলটাউন নামের নিকটবর্তী একটা দ্বীপের মেরিন বেস ক্যাম্পে চলে যায়, কারণ মিস্টার সেভেনকে মারার জন্য সরকারের তরফ থেকে বেশ অনেক টাকার রিওয়ার্ড রাখা হয়েছিল। অন্যদিকে দেখা যায় লুফি আর কোবিও একটা ছোট নৌকা নিয়ে সেই শেলটাউন শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আসলে লুফি যে ওয়ান পিসটা খুঁজতে চাইছে সেটাকে সমুদ্রের মাঝে গ্র্যান্ড লাইন নামের কোনো একটা বিশেষ জায়গায় লুকানো আছে, আর সেই গ্র্যান্ড লাইনে পৌঁছানোর বিশেষ ম্যাপটা এই শহরের মেরিন বেস ক্যাম্পে রাখা আছে। এখন লুফি এই ক্যাম্প থেকে গ্র্যান্ড লাইনের ম্যাপটা চুরি করার জন্য এসেছিল। অন্যদিকে কবি ঠিক করে নেয় ওই দ্বীপে পৌঁছানোর পর ও মেরিন ফোর্স বা নৌবাহিনীতে জয়েন করবে, কারণ ছোটবেলা থেকেই ওর স্বপ্ন ছিল একজন মেরিন হয়ে অসহায় মানুষদের সাহায্য করা। অন্যদিকে আমরা নামি নামের এই মেয়েটাকে দেখতে পাই। লুফির মতন সেও ওই মেরিন ক্যাম্পে যাচ্ছে সেখান থেকে গ্র্যান্ড লাইনের ম্যাপটা চুরি করার জন্য। নামি একজন পেশাদার চোর ছিল। ও মাঝ সমুদ্র থেকেই দুজন লোকের একটা ছোট বোট চুরি করে সেটা নিয়েই শেলস টাউনে চলে আসে। এখন এই শেলস টাউনে আসার পর সবার আগে লুফি আর কবি একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছিল, আর কাকতালীয়ভাবে সেখানে জোরো আর নামিও চলে আসে। প্রথমের দিকে এই রেস্টুরেন্টের পরিবেশটা খুবই ভালো ছিল, সেখানে সাধারণ মানুষ আর মেরিন অফিসাররা একসাথে বসে খাওয়া দাওয়া করছিল। কিন্তু হঠাৎ করেই সেখানে হেলমেপো নামের এই ছেলেটা এসে ওই রেস্টুরেন্টে থাকা একটা বাচ্চা মেয়ের সঙ্গে খুবই বাজে ব্যবহার করতে শুরু করে। আসলে হেলমেপোর বাবা ছিল এই দ্বীপে থাকা মেরিন বেস ক্যাম্পের ক্যাপ্টেন, যার নাম ছিল ক্যাপ্টেন মর্গান। যেহেতু হেলমেপোর বাবা এই দ্বীপের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ ছিল, তাই হেলমেপো মাঝে মাঝে নিজের বাবার নাম ব্যবহার করে এই দ্বীপের লোকদের সঙ্গে খারাপ ব্যবহার করত। এখন রেস্টুরেন্টের মধ্যে ওই বাচ্চা মেয়েটার সঙ্গে বাজে ব্যবহার করতে দেখে জোরো ওর ওপরে খুবই রেগে গিয়ে ওকে মারধর করতে শুরু করে, যেটা দেখে ওখানে থাকা বাকি মেরিন অফিসাররা জোরোকে আটকাতে আসলে জোরো তাদেরকেও মেরে দেয়। একদিকে যখন জোরো সবার সঙ্গে মারামারি করছিল, তখন সেই সুযোগে নামি অন্য একজন মেরিন অফিসারকে মেরে অজ্ঞান করে তার ইউনিফর্ম খুলে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর জোরো সরাসরি হেলমেপোর বাবা অর্থাৎ এই মেরিন বেস ক্যাম্পের লিডার ক্যাপ্টেন মর্গানের সঙ্গে দেখা করে। এখন জোরো ওনাকে মিস্টার সেভেনের কাটা মাথাটা দিয়ে তার বিনিময়ে নিজের পুরস্কারের টাকাটা চায়। এখন ক্যাপ্টেন মর্গান বলেন, আমি খবর পেয়েছি একটু আগে তুমি নাকি শহরের একটা রেস্টুরেন্টে আমার বেশ কিছু মেরিন অফিসারদেরকে মেরে অজ্ঞান করে দিয়েছো।
আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি। তুমি নাকি খুব ভালো লড়াই করতে পারো, আর তোমার তলোয়ারের সামনে নাকি কেউই দাঁড়াতে পারে না। তাই এখন আমি চাই তুমি আমাদের মেরিন ফোর্সে জয়েন করো, আর বাকি পাইরেটসদের সঙ্গে লড়াই করতে আমাদেরকে সাহায্য করো। কিন্তু জোরো এনাকেও সরাসরি জানিয়ে দেয়, আমি কোনো দলে কাজ করতে চাই না। আমি একা থাকতে আর একা কাজ করতেই বেশি পছন্দ করি। এখন আপনি তাড়াতাড়ি করে আমার পুরস্কারের টাকাটা আমাকে দিয়ে দেন। যেটা শুনে ক্যাপ্টেন মর্গান বলেন, তুমি যদি ওই পুরস্কারের টাকাটা পেতে চাও, তাহলে তোমাকে 7 দিনের জন্য আমাদের জেলে বন্দি থেকে শাস্তি পেতে হবে। কারণ একটু আগে তুমি মেরিন অফিসারদের সাথে মারামারি করে খুবই বড় একটা অপরাধ করেছো। তোমার 7 দিনের এই শাস্তি পূরণ হয়ে গেলেই তোমাকে পুরস্কারের টাকা দিয়ে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তুমি যদি এই শাস্তিটা না পেতে চাও, তাহলে আমাদের মেরিন ফোর্সে জয়েন করো। জোরো বলে, ঠিক আছে, আমি 7 দিনের শাস্তি নিতে রাজি আছি, কিন্তু কোনোভাবেই মেরিন ফোর্স বা অন্য কোনো দলে জয়েন করব না। এরপর জোরোর শাস্তি হিসাবে ওকে আগামী 7 দিনের জন্য একটা কাঠের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। অন্যদিকে দেখা যায় নামি সেই মেরিন অফিসারের কাছ থেকে চুরি করা ইউনিফর্মটা পরে একজন নকল মেরিন অফিসার সেজে এই মেরিন বেস ক্যাম্পে ঢুকে পড়েছে। এখন ওর উদ্দেশ্য ছিল এই বেস ক্যাম্প থেকে সেই গ্র্যান্ড লাইনের ম্যাপটা চুরি করা। অন্যদিকে লুফিও মাটির তলায় থাকা গোপন পাইপের সাহায্যে লুকিয়ে লুকিয়ে ওই মেরিন ক্যাম্পে ঢুকে পড়ে। এখন ওই সুড়ঙ্গ পথে লুফি সরাসরি ওই ক্যাম্পের মধ্যে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে জোরোকে একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল। এখানে জোরোকে দেখে লুফি একটু অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? তুমি তো খুবই ভালো লড়াই করতে পারো। কালকে ওই বাচ্চা মেয়েটার জন্য আমি তোমাকে মেরিনদের সাথে লড়াই করতে দেখেছিলাম। তুমি তো খুবই ভালো একজন মানুষ, আর আমার দলে জয়েন করার জন্য আমি তোমার মতনই বেশ কিছু ভালো মানুষকে খুঁজছি। আমি চাই এখান থেকে বাইরে বেরিয়ে তুমি আমার দলে জয়েন করো। কিছুদিন পরেই আমি ওয়ান পিস খুঁজতে যাব, আর তার জন্য আমার বেশ কিছু বিশ্বস্ত লোকের প্রয়োজন। এই কথা বলেই ও জোরোর হাতের বাঁধনগুলো খুলতে শুরু করে। এই কথা শুনে জোরো বলে, আমি তোমার সঙ্গে পাইরেট কেন হব? আমি তো সমস্ত পাইরেটদেরকে মেরে বেড়াই। আর তাছাড়া আমার একটা স্বপ্ন আছে। ছোটবেলায় আমি আমার একটা বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিলাম, একদিন আমি এই পৃথিবীর সবচেয়ে সেরা আর মহান তলোয়ারবাজ হয়ে উঠব, আর আমি যেভাবেই হোক নিজের এই স্বপ্নটা পূরণ করব। যেটা শুনে লুফি বলে, তোমার এই স্বপ্ন একদিন নিশ্চয়ই পূরণ হবে, কিন্তু তার জন্য তোমাকে এখান থেকে বাইরে বেরোতে হবে। এই কথা বলেই ও জোরোর হাতের বাঁধনটা খুলে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর লুফি ওই ম্যাপটা চুরি করার জন্য একটা অফিসের মধ্যে ঢুকে পড়ে, আর সেখানেই ওর নামির সাথে দেখা হয়ে যায়। ওরা দুজনেই এখানে গ্র্যান্ড লাইনের সেই ম্যাপটা চুরি করার জন্য এসেছিল। এখানে নামিকে দেখে লুফি খুব ভালোভাবেই বুঝতে পারে ও একজন মেরিন অফিসারের ইউনিফর্ম চুরি করে নকল মেরিন সেজে এখানে এসেছে। এখন ওরা ঠিক করে নেয় আপাতত ওরা দুজন একসাথে কাজ করবে, যাতে বাকি মেরিন অফিসাররা ওদের এই চুরির ব্যাপারে কোনো কিছুই না জানতে পারে। আর যেহেতু নামি ছোটবেলা থেকেই খুবই প্রফেশনাল চোর ছিল, তাই ও খুব সহজেই ক্যাপ্টেন মর্গানের কাছ থেকে ওনার অফিস ঘরের চাবিটা চুরি করে নেয়। এরপর এরা দুজন লুকিয়ে লুকিয়ে ক্যাপ্টেন মর্গানের অফিসে ঢুকে সেখানে সিন্ধুকের মধ্যে থেকে সেই ম্যাপটাকে বাইরে বের করার চেষ্টা করে। কিন্তু অনেক চেষ্টা করার পরেও এরা কোনোভাবেই সেই সিন্ধুকটাকে খুলতে পারছিল না, যে কারণে এখন লুফি তার সমস্ত শক্তি ব্যবহার করে ওই সিন্ধুকটাকে দেয়াল ভেঙে বাইরে বের করে আনে। এখন এই দেয়াল ভাঙার জোরালো আওয়াজ শুনতে পেয়ে ক্যাপ্টেন মর্গান আর তার বাকি মেরিন অফিসারেরা এদের দুজনকে আটকানোর জন্য ওখানে চলে আসে। এখন নামি আর লুফি মিলে এদের সবার সঙ্গে লড়াই করছিল, কিন্তু মাত্র দুজন মিলে এত লোকের সঙ্গে লড়াই করতে এদের একটু অসুবিধা হচ্ছিল। এই সময় জোরো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল। একটা সময় লুফিকে হেরে যেতে দেখে এই মেরিনদের সঙ্গে লড়াই শুরু করে দেয়। এখন এরা সবাই মিলে ক্যাপ্টেন মর্গান আর তার সমস্ত মেরিন অফিসারদেরকে হারিয়ে সেই লকারটা নিয়ে ওখান থেকে পালিয়ে নিজেদের বোটে চলে আসে। এখন এরা সবাই এখান থেকে গভীর সমুদ্রে পালিয়ে যাবে। তবে যাওয়ার আগে লুফির সঙ্গে কবি দেখা করতে আসে। লুফি মনে করেছিল কবিও হয়তো ওদের দলে জয়েন করে ওদের সাথে যাবে, কিন্তু কবি ওকে জানিয়ে দেয়, এখন আমি তোমার সাথে আর কোথাও যেতে পারবো না। এখন আমি এই দ্বীপে থেকে এখানেই একজন মেরিন অফিসার হয়ে উঠতে চাই, কারণ এটাই আমার ছোটবেলার স্বপ্ন ছিল। আর সেজন্যই এখন থেকে তোমার আর আমার রাস্তা পুরোপুরি আলাদা হয়ে গেল। আর ভবিষ্যতে যদি আমাদের কখনো দেখা হয়, তাহলে তখন কিন্তু আমি তোমাকে গ্রেফতার করে নেব। এই কথা শুনে লুফি কবির নতুন জীবনের জন্য খুবই খুশি হয়ে ওকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় মেরিন ভাইস অ্যাডমিরাল বা নৌবাহিনীর উপসেনাপতি এখন এই খবরটা জানতে পেরেছে যে লুফি আর তার সঙ্গীরা মিলে ক্যাপ্টেন মর্গানের বেস ক্যাম্পে হামলা করে তাদের সবাইকে হারিয়ে সেখান থেকে গ্র্যান্ড লাইনের সেই ম্যাপটা চুরি করে নিয়ে গেছে। এই খবরটা জানার পর উনি তাড়াতাড়ি করে নিজের জাহাজ নিয়ে ক্যাপ্টেন মর্গানের বেস ক্যাম্পের দিকে যেতে শুরু করেন। অন্যদিকে আমরা বাগি দ্য ক্লাউন নামের এই জোকারটাকে দেখতে পাই। বাগি একটা পাইরেট দলের ক্যাপ্টেন ছিল। এখন ওর দলের একজন সদস্য এসে ওকে গ্র্যান্ড লাইনে সে ম্যাপটা চুরি হওয়ার খবরটা জানায়। এই কথা শুনে বাগি খুবই রেগে যায়, কারণ বিগত বহু বছর ধরে ও নিজেই সেই গ্র্যান্ড লাইনের ম্যাপটা চুরি করতে চাইছিল।
এখন ও ঠিক করে নেয় যেভাবেই হোক ও লুফি আর তার সঙ্গীদের কাছ থেকে ওই গ্র্যান্ড লাইনের ম্যাপটা হয় চুরি করবে, না হয় সেটাকে ছিনতাই করে নেবে। অন্যদিকে দেখা যায় সেই বোটের মধ্যে নামি তার চুরিবিদ্যার সাহায্যে বহু কষ্ট করে সেই সিন্দুকটা খুলে সেখান থেকে গ্র্যান্ড লাইনের ম্যাপটা বের করে এনেছে। কিন্তু সমস্যা হলো লুফি আর জোরো কেউই ম্যাপ পড়তে জানতো না। তাই এখন নামি ওদেরকে এই পুরো ম্যাপটা সম্পর্কে বুঝিয়ে বলছিল। নামি জানায় এই পুরো পৃথিবীর সমস্ত সমুদ্রগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে: নর্থ ব্লু, ইস্ট ব্লু, ওয়েস্ট ব্লু আর সাউথ ব্লু। আর এই সমুদ্রের মধ্যে পৃথিবীতে যে সমস্ত দেশ মহাদেশ রয়েছে সেই সমস্ত শুকনো জায়গাগুলোকে বলা হয় রেড লাইন। আর সমুদ্রের একদম মাঝ বরাবর একটা কাল্পনিক রেখা রয়েছে যেটাকে বলা হয় গ্র্যান্ড লাইন। যদিও সেই গ্র্যান্ড লাইনে পৌঁছানো খুবই কঠিন ব্যাপার ছিল, আজ অবধি খুবই অল্প কিছু মানুষই সেখানে পৌঁছাতে পেরেছিল। এরা সবাই যখন ওই ম্যাপটা দেখছিল তখনই বাইরে থেকে বেশ কিছু লোক স্মোক বোমের সাহায্যে ওদের উপরে হামলা করে। এই ধোঁয়ার মধ্যে কোনো একটা বিষাক্ত গ্যাস মেশানো ছিল, যে কারণে এরা প্রত্যেকেই আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাচ্ছিল। তবে পুরোপুরি অজ্ঞান হওয়ার আগে লুফি সেই ম্যাপটাকে গিলে খেয়ে নিয়ে সেটাকে নিজের রাবারের মতন শরীরের ভেতরেই লুকিয়ে রেখে দেয়, যাতে অন্য কেউ ওদের কাছ থেকে সে ম্যাপটা চুরি না করতে পারে। প্রথমের দিকে এরা সবাই মনে করেছিল এদেরকে হয়তো মেরিন অফিসারেরা গ্রেফতার করেছে, কিন্তু কিছুক্ষণ পর যখন এদের জ্ঞান ফেরে তখন এরা দেখতে পায় এদেরকে বাগি নামের সেই পাইরাট আর তার লোকেরা তুলে এনে বন্দি বানিয়ে রেখেছে। এখন দেখা যায় সমুদ্র থেকে এদেরকে ধরে আনার পর বাগি আর তার লোকেরা পাশের একটা দ্বীপে নিজেদের ক্যাম্প তৈরি করেছে। আর এই দ্বীপে আসার পর ওরা এখানে থাকা পুরো শহরটাকেই ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। আর এই শহরের সমস্ত লোকদেরকেও জোর করে বন্দি বানিয়ে নিয়েছে। এখন বাগি ওদের কাছ থেকে সেই গ্র্যান্ড লাইনের ম্যাপটা চায়, কিন্তু এরা সেটা না দিতে চাইলে বাগির লোকজন নামি আর জোরোকে পাশের একটা ঘরে নিয়ে গিয়ে ওদের হাত পা বেঁধে ওদেরকে বন্দি বানিয়ে রাখে। আর তারপর বাগি লুফির 4টে হাত পা বেঁধে সেটাকে চারিদিকে লম্বা করে টেনে ওকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। বাগি মনে করেছিল লুফিকে এইভাবে টর্চার করলে ও হয়তো সেই ম্যাপটা ওকে দিয়ে দেবে, কিন্তু এই শাস্তিতে লুফির একটুও কষ্ট হচ্ছিল না, কারণ ওর হাত পা যত খুশি লম্বা করলেও ওর কোনো রকম ব্যথা লাগতো না। প্রথমের দিকে লুফি বাগির এই কাণ্ড কারখানায় খুব একটা গুরুত্ব দিচ্ছিল না, যেটা দেখে বাগি প্রচণ্ড রেগে গিয়ে দর্শকদের মধ্যে থেকে একটা বাচ্চা ছেলেকে ধরে এনে তাকেই মারার চেষ্টা করে। এটা দেখে লুফি প্রচণ্ড রেগে গিয়ে নিজের হাত পায়ের বাঁধন ছাড়িয়ে নিয়ে নিজেকে মুক্ত করে নেয়। আর এরপর ও বাগির মুখে বিশাল জোরে একটা ঘুষি মারে, যার ফলে বাগির মুন্ডুটা ওর দেহ থেকে ছিটকে আলাদা হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই মাথাটা আপনা আপনি এসে আবার ওর শরীরের সাথে জুড়ে যায়। এটা দেখে লুফি প্রচণ্ড অবাক হয়ে যায়। আসলে লুফির মতন বাগিও একটা ডেভিল ফ্রুট খেয়েছিল। এখন বাগির সুপার পাওয়ার হলো ও ইচ্ছামতো নিজের পুরো শরীরকে যত খুশি টুকরো করে আলাদা করে রাখতে পারে, আর তারপর যখন খুশি আবার সেগুলোকে এক জায়গায় জুড়ে ফেলতে পারে। যার মানে বাঘের শরীরকে যতই কাটাছেঁড়া করা হোক না কেন সেটা আবার আপনা আপনি জুড়ে যাবে। এখন বাঘে নিজের হাত পা আলাদা আলাদা করে আবারও একটা বিষাক্ত গ্যাসের সাহায্যে লুফিকে অজ্ঞান করে দেয়। এরপর ও একটা কাঁচের বাক্সের মধ্যে লুফিকে বন্ধ করে সেটার ভিতরে সমুদ্রের জল ভর্তি করতে শুরু করে। আর যেহেতু সমুদ্রের জল ওর সবচেয়ে বড় দুর্বলতা ছিল, তাই এখন ওই বাক্সের মধ্যে লুফি খুবই নিস্তেজ হয়ে পড়ে থাকে। আর এখন এই অবস্থায় ওর একার পক্ষে এই বাক্স থেকে বাইরে বেরোনো কোনোভাবেই সম্ভব ছিল না। আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই এই পুরো বাক্সটা সমুদ্রের জলে ভর্তি হয়ে গিয়ে লুফি সেটার মধ্যে ডুবে যাচ্ছিল। অন্যদিকে দেখা যায় জোরো আর নামিকে পাশের যে ঘরের মধ্যে বন্দি বানিয়ে রাখা হয়েছিল, এখন ওরা দুজন খুবই চালাকির সাথে ওই ঘর থেকে বাইরে বেরিয়ে লুফিকে বাঁচানোর জন্য চলে আসে। সবার আগে এরা সেই কাঁচের বাক্সটা ভেঙে সেখান থেকে লুফিকে বাইরে বের করে আনে। এরপর ওরা বাগির বাকি সমস্ত সঙ্গীদেরকে মেরে দেয়, কিন্তু অনেক চেষ্টা করার পরেও ওরা কোনোভাবেই বাগিকে মারতে পারছিল না। জোরো তার তলোয়ার দিয়ে কোনোভাবেই বাগির কোনো ক্ষতি করতে পারছিল না। এমনকি একটা সময় বাগি নিজেই নিজের সমস্ত শরীরকে ছোট ছোট টুকরো করে এদের সঙ্গে মারামারি করতে শুরু করে, যেটা দেখে এদের মাথায় একটা আইডিয়া আসে। ওরা বাগির দেহের ছোট ছোট টুকরোগুলোকে পাশে থাকা বেশ কিছু কাঠের বাক্সের মধ্যে বন্ধ করে রেখে দেয়। এইভাবে এখন বাগির শরীরের সমস্ত আলাদা আলাদা অংশ বিভিন্ন আলাদা আলাদা বাক্সের মধ্যে বন্ধ করা ছিল, যার ফলে এখন বাগির কাছে শুধুমাত্র ওর মাথা, দুটো হাতের পাতা আর পায়ের তালু পড়েছিল, যেটার সাহায্যে আর কোনোভাবেই লড়াই করা সম্ভব না। এদেরকে হারানোর পর বাগি আর তার সঙ্গীরা এই গ্রামের যে মানুষদেরকে বন্দি বানিয়ে রেখেছিল, এখন লুফি, নামি আর জোরো তাদের প্রত্যেকের হাত পায়ের শিকল খুলে তাদেরকে মুক্ত করে দেয়। এরপর এরা তিনজন এই গ্রামের মানুষদেরকে বিদায় জানিয়ে আবার সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে রাস্তায় যাওয়ার পথে নামি বাকি সবার থেকে লুকিয়ে লুকিয়ে কাউকে একটা কল করে বলে, আমি গ্র্যান্ড লাইনের ম্যাপটা চুরি করে নিয়েছি, আর খুব তাড়াতাড়ি আমি সেটা নিয়ে তোমাদের কাছে আসছি। এখানে খুব ভালোভাবেই বোঝা যায় নামি আসলে অন্য কোনো দলের হয়ে কাজ করছে, আর ও সুযোগ পেলেই লুফি আর জোরোকে ধোকা দিয়ে ওদের কাছ থেকে এই ম্যাপটা চুরি করে নেবে। অন্যদিকে দেখা যায় মেরিন ভাইস অ্যাডমিরাল বা নৌবাহিনীর উপসেনাপতি এখন শেলস টাউনের সেই মেরিন বেস ক্যাম্পে চলে এসেছে,
যেখান থেকে লুফি আর তার সঙ্গীরা গ্র্যান্ড লাইনের ম্যাপটা চুরি করেছিল। এখানেই আমরা কোবিকে দেখতে পাই। দেখা যায় আজ সকালেই ও মেরিন ফোর্সে জয়েন করেছে। এখন এই ক্যাম্পে আসার সাথে সাথেই উনি সবার আগে কোবিকে পাশের একটা ঘরে নিয়ে গিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। মিস্টার গার্গ বলেন, যেদিন এই ম্যাপটা চুরি হয়েছে সেদিন সকালেই তোমাকে আর লুফিকে একসাথে এই শহরের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। আমি খুব ভালোভাবেই জানি তুমি ওই পাইরেটসদের সঙ্গে কাজ করছো। এখন তুমি বলো তোমার আসল প্ল্যানটা কি। এই কথা শুনে কবি ভয় পেয়ে ওনাকে সমস্ত সত্যি কথা বলে দেয়। ও জানিয়ে দেয় কিভাবে আলভিদা নামের সেই পাইরেটসটা ওকে নিজের কাছে বন্দি বানিয়ে রেখে জোর করে কাজ করাতো, আর তারপর কিভাবে লুফি ওকে সেখান থেকে বাঁচিয়ে এই দ্বীপে নিয়ে এসেছে। এখন ওর জীবনের একমাত্র স্বপ্ন হলো একজন ভালো মেরিন অফিসার হয়ে ওঠার। এখানে কবির কাছ থেকে সমস্ত সত্যি কথা শোনার পর মিস্টার গার্গ ওর ওপরে খুবই খুশি হয়। এরপর উনি এই ক্যাম্পের লিডার অর্থাৎ ক্যাপ্টেন মর্গানকে শাস্তি দেন, কারণ আজকে ক্যাপ্টেন মর্গানের ব্যর্থতার কারণেই লুফি আর তার সঙ্গীরা এই ক্যাম্প থেকে ওই ম্যাপটা চুরি করে নিয়ে যেতে পেরেছে। আর সেজন্যই এখন ভাইস অ্যাডমিরাল মিস্টার গার্গ মনে করছিলেন আগের দিনের ওই দুর্ঘটনার জন্য ক্যাপ্টেন মর্গানই দায়ী। এখন ক্যাপ্টেন মর্গানকে জেলে বন্দি করার পর মিস্টার গার্গ নিজেই লুফি আর তার সঙ্গীদেরকে ধরার জন্য এখানে থাকা সমস্ত মেরিনদেরকে নিয়ে একটা নতুন দল তৈরি করেন। ওনার এই নতুন দলের মধ্যে কোবি আর ক্যাপ্টেন মর্গানের ছেলে হেলমেপেও ছিল। অন্যদিকে দেখা যায় লুফিদের বোটটা এখন ফুটো হয়ে গিয়ে সেটার মধ্যে জল ঢুকতে শুরু করেছে। আসলে লুফিদের এই বোটটা অনেক পুরনো হওয়ার কারণে সেটা ভেঙে গিয়ে আস্তে আস্তে তার মধ্যে জল ঢুকে যাচ্ছিল। এখন ওদের আরও একটা নতুন বোটের প্রয়োজন, তাই ওরা তাড়াতাড়ি করে গেকো আইল্যান্ড নামে পাশের অন্য একটা দ্বীপে চলে যায়। সেখানে ওরা নতুন বোট কেনার জন্য ওই দ্বীপের ডকইয়ার্ডে ঘোরাঘুরি করছিল। এই ডকইয়ার্ডে অনেক নতুন নতুন বোট আর জাহাজ তৈরি করা হচ্ছিল। এখানেই ঘোরাঘুরি করতে করতে লুফি একটা সাদা রঙের সুন্দর জাহাজ দেখতে পায়, যার মাথায় একটা ছাগলের মূর্তি তৈরি করা ছিল। এই জাহাজটা লুফির এতটাই পছন্দ হয়ে যায় যে ও ঠিক করে নেয় এখন ওরা এই জাহাজটাই কিনবে। যদিও নামি আর জোরো জানায় ওদের কাছে এত বড় জাহাজ কেনার মতন টাকা নেই, কিন্তু লুফি জানায় এই জাহাজটা ওর খুবই পছন্দ হয়েছে, তাই এখন ও যেভাবেই হোক এই জাহাজটাই নেবে। এই জাহাজের মধ্যেই ওরা উসফ নামের এই ছেলেটাকে দেখতে পায়। উসফের কাজ ছিল এই জাহাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। লুফি যখন জানায় ওই জাহাজটা কিনতে চায় তখন উসফ ওকে সরাসরি এই জাহাজের মালিকের বাড়িতে নিয়ে যায়। উসফ জানায় এই জাহাজের মালিকের নাম কায়া, আর সে নাকি উসফের খুবই ভালো বন্ধু। উসফ বলে কায়া এই দ্বীপের সবচেয়ে বড় লোক, ও শুধু ওই জাহাজ না, ও এই পুরো বন্দরের মালিক। এরপর উসফ এদেরকে নিজের মতন করে নানা রকম গাল গল্প শোনাতে শুরু করে। এখানে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল উসফ নিজের সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে অনেক মিথ্যে কথা বলতে পছন্দ করে। আর এখান থেকেই আমাদেরকে উসফের ছোটবেলার একটা কাহিনী দেখানো হয়। দেখা যায় ছোট থেকেই উসফ খুবই মিথ্যে কথা বলতো। ও যখন ছোট ছিল তখন ও মাঝে মাঝেই ওদের গ্রামের একটা বড় ঘন্টা বাজিয়ে সমস্ত গ্রামবাসীদেরকে বলতো পাইরাটসরা নাকি ওদের গ্রামে আক্রমণ করে লুটপাট চালানোর জন্য আসছে, তাই সবাই যেন সাবধান হয়ে নিজেদের ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। প্রথম প্রথম সবাই ওর কথা বিশ্বাস করে ঘর বাড়ি দোকানপাট সবকিছু বন্ধ করে দিয়ে লুকিয়ে থাকতো, কিন্তু ওদের গ্রামে কখনোই কোনো পাইরাটসরা আসতো না। আস্তে আস্তে কিছুদিনের মধ্যেই গ্রামের মানুষ বুঝতে পারে উসফ ওই পাইরাটসদের ব্যাপারে সমস্ত গ্রামের মানুষের সাথে মিথ্যে কথা বলছে, যে কারণে আস্তে আস্তে গ্রামের মানুষরা উসফের আর কোনো কথায় বিশ্বাস করে না। কিন্তু কেউ ওর কথা বিশ্বাস না করলেও উসফ এখনও ওই গ্রামের মানুষদেরকে পাইরেটসদের ব্যাপারে মিথ্যে কথা বলে বেড়াতো। আসলে উসফ সবাইকে নিজের সম্পর্কে মিথ্যে গল্প বলে সবার কাছ থেকে অ্যাটেনশন নিতে পছন্দ করত, আর এখনও ও ঠিক তেমনটাই করছিল। ও লুফি আর তার সঙ্গীদের কাছে নিজের ব্যাপারে অনেক মিথ্যে কথা বলছিল। এরপর উসফ এদের সবাইকে নিয়ে কায়ার বাড়িতে চলে যায়। দেখা যায় কায়া বিশাল বড় একটা বাড়িতে থাকতো, কিন্তু এখানে ও পুরোপুরি একা ছিল। বেশ কিছু বছর আগেই ওর বাবা মা একটা জাহাজ দুর্ঘটনায় মারা গেছিল, আর তারপর থেকে ওর 3টে বিশ্বস্ত চাকর এই বাড়িতে থেকে ওর দেখাশোনা করছে। এখন উসফ লুফি আর তার সঙ্গীদেরকে নিয়ে এই বাড়িতে ঢোকার সাথে সাথেই এই বাড়ির দুজন চাকর ওকে দেখতে পেয়ে ওকে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যেতে বলে। আসলে এই বাড়ির চাকররা চাইতো না উসফ কোনোভাবেই কায়ার সঙ্গে দেখা করুক। এই চাকর দুজন যখন উসফকে ওই বাড়ি থেকে বের করে দিচ্ছিল তখনই ওখানে কায়া চলে আসে। দেখা যায় কায়া এখন খুবই অসুস্থ, ওর ঠিকভাবে হাঁটাচলা করার ক্ষমতা নেই, তাই ওর দেখাশোনা করার জন্য আর ওর খেয়াল রাখার জন্য ওর পার্সোনাল বাটলার যার নাম ক্লাহাডোর সে সবসময় ওর সাথেই থাকতো। এই ক্লাহাডোর ছিল এই বাড়ির বাকি দুজন চাকরের বস, আর এরা তিনজনই চাইতো না কায়া কোনোভাবেই বাইরে কারোর সাথে দেখা করুক। সেজন্য এখন ক্লাহাডোরও উসফকে এই বাড়ি থেকে চলে যেতে বলে, যেটা শুনে কায়া বলে আজকে তো আমার জন্মদিন, আজকে অন্তত আমার বন্ধুকে আমার সাথে থাকতে দাও। আসলে সত্যি সত্যি উসফ ছোটবেলা থেকেই কায়ার খুবই ভালো বন্ধু ছিল। এখন কায়া উসফ, লুফি, জোরো আর নামিকে ডিনার করার জন্য ইনভাইট করে। এখানে আমরা জানতে পারি বিগত বেশ কিছু বছর ধরেই কায়া খুবই অসুস্থ। অতিরিক্ত দুর্বলতার কারণে এখন ও বাড়ির বাইরে বেরোতে পারে না।
তাই ও সবসময় ওর ঘরের মধ্যেই বন্দী হয়ে থাকে, যেখানে ওর এই 3জন চাকর ও দেখাশোনা করে। কায়াকে সুস্থ করে তোলার জন্য ওর চাকররা ওকে প্রত্যেক দিন একটা বিশেষ ধরনের চা খাওয়ায়। প্রথমের দিকে দেখে মনে হচ্ছিল কায়ার এই 3জন চাকর হয়তো ওর খুবই খেয়াল রাখে, আর কায়ার যাতে কোনোভাবেই শরীর খারাপ না করে সেজন্যই হয়তো ওরা কাউকেই কায়ার সাথে দেখা করতে দেয় না। কিন্তু আসল সত্যিটা একদমই আলাদা। কায়ার এই 3জন চাকর ছিল খুবই বিখ্যাত পাইরেটস, যারা কায়ার বাবা মা মারা যাওয়ার পর ছদ্মবেশ ধারণ করে চাকর সেজে এই বাড়িতে এসে কাজ করছে। কারণ কায়ার বাবা মা মারা যাওয়ার পর এখন কায়াই ছিল এই দ্বীপের সবচেয়ে বড় লোক। আর এখন ক্লাহাডোর আর তার সঙ্গীরা কায়ার কাছ থেকে ওর সমস্ত সম্পত্তিগুলো নিজেদের নামে করে নিতে চাইছিল। কিন্তু কায়ার 18 বছর না হলে ওরা কায়ার কাছ থেকে ওর সম্পত্তিগুলো নিজেদের নামে লিখিয়ে নিতে পারবে না। সেজন্যই ওরা এতদিন ধরে নকল চাকর সেজে কায়ার দেখাশোনা করার নাম করে এই বাড়িতে থাকছিল, আর ওকে সবসময় বিষ মেশানো চা আর খাবার দাবার খাইয়ে অসুস্থ করে রাখছিল, যাতে কায়া নিজের ইচ্ছায় কোনোভাবেই এই বাড়ির বাইরে না বেরোতে পারে। আর এভাবেই বিগত 3 বছর ধরে ওরা বিষ মেশানো চা খাইয়ে কায়াকে অসুস্থ করে রেখেছিল। তবে আজ ওদের সেই অপেক্ষার অবসান ঘটবে, কারণ আজ ছিল কায়ার 18তম জন্মদিন। আর আজ রাতেই ওরা কায়াকে মেরে তার সমস্ত সম্পত্তিগুলো নিজেদের নামে করে নিতে পারবে। সেজন্য এখন এই 3জন চাকর মিলে আজ রাতের একটা খাবারে বিষ মিশিয়ে রাখে। এরপর রাতের বেলায় কায়া, উসফ, লুফি আর নামি সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে। যেহেতু আজ কায়ার 18তম জন্মদিন ছিল, তাই আজ ওর ফ্যামিলির অ্যাকাউন্টেন্টও ওর সঙ্গে দেখা করার জন্য এসেছিল। এই অ্যাকাউন্টেন্টের নাম ছিল মেরি, আর ওই কায়ার পরিবারের সমস্ত সম্পত্তির হিসাব দেখাশোনা করত। এরপর রাতে খাওয়া দাওয়া করার সময় লুফি কায়াকে জানায় ও বন্দরে থাকা কায়ার সেই বিশাল জাহাজটা কিনতে চায়। এখানে কায়া ওর কথার কোনো উত্তর দেওয়ার আগেই ওর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়ে ও জোরে জোরে কাশতে শুরু করে, যেটা দেখে ক্লাহাডোর পাশের থেকে বলে, আজকের মতন এই পার্টিটা এখানেই শেষ হচ্ছে। যেহেতু কায়া খুবই অসুস্থ, তাই তোমরা সবাই এখনই এখান থেকে বাড়ি চলে যাও, কায়াকে এখন বিশ্রাম নিতে হবে। কিন্তু তখন কায়া বলে, না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই আজ রাতটা সবাই আমার এই বাড়িতেই কাটাবে। অন্যদিকে দেখা যায় ভাইস অ্যাডমিরাল গর্গ নিজের নতুন সেনাবাহিনী নিয়ে লুফি আর তার সঙ্গীদেরকে খুঁজে বেড়াচ্ছে। এই জাহাজের মধ্যে উনি নিজেই সমস্ত নতুন মেরিনদেরকে ট্রেনিং দিচ্ছিলেন। তবে এই সমস্ত নতুন মেরিনদের মধ্যে কবিকে ওনার একটু বেশি পছন্দ হয়, কারণ কবি খুবই শান্ত স্বভাবের বুদ্ধিমান একটা ছেলে ছিল, যে সবসময় ভাবনা চিন্তা করে সঠিক কাজটাই করত। সেজন্য এখন মিস্টার গর্গ মাঝে মাঝেই কবিকে আলাদা করে নিজের মতনভাবে স্পেশাল ট্রেনিং দিতেন। এইভাবে বেশ কিছুদিন সমুদ্রের মধ্যে ঘোরাঘুরি করার পর এরা জলের মধ্যে লুফিদের সেই ভাঙা বোট আর সেটার একটা পতাকা খুঁজে পায়। এসব কিছু দেখে মিস্টার গর্গের মনে হয় লুফি আর তার সঙ্গীরা হয়তো পাশের ওই গেকো আইল্যান্ডেই কোথাও একটা লুকিয়ে আছে। সেজন্য এখন উনি কবি, হেলমেপো আর নিজের আরও বেশ কিছু মেরিন সোলজারকে ওই দ্বীপে তল্লাশি চালানোর জন্য পাঠিয়ে দেন। অন্যদিকে দেখা যায় রাতের বেলায় কায়ার বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ার পর ক্লাহাডোর লুকিয়ে লুকিয়ে কায়ার অ্যাকাউন্টেন্ট অর্থাৎ মিস্টার মেরিকে বলে সেই যেন কায়ার সমস্ত সম্পত্তি এখন ক্লাহাডোরের নামে ট্রান্সফার করে দেয়। ক্লাহাডোর বলে কায়ার খুবই শরীর খারাপ, আর কিছুদিন পরে ও হয়তো এমনিতেই মারা যাবে। আর যেহেতু বিগত 3 বছর ধরে আমি কায়ার দেখাশোনা করেছি, তাই কায়া মারা যাওয়ার পর ওর সমস্ত সম্পত্তি আমার পাওয়া উচিত। কিন্তু মিস্টার মেরি সরাসরি ওর এই কাজে না করে দেয়। উনি খুব ভালোভাবেই বুঝতে পারেন ক্লাহাডোর মেরির সমস্ত সম্পত্তিগুলো চুরি করতে চাইছে। সেজন্য এখন মিস্টার মেরি ওকে বলেন, আমি কায়াকে তোমার এই বাজে মতলবের ব্যাপারে সবকিছু জানিয়ে দেব। কিন্তু এই কথাটা বলার সাথে সাথে ক্লাহাডোর চোখের নিমেষেই মেরিকে মেরে ফেলে। এখানে দেখা যায় ক্লাহাডোরের মধ্যেও কোনো একটা ডেভিল ফ্রুটের সুপার পাওয়ার রয়েছে। ও চোখের নিমেষেই এক জায়গা থেকে আশেপাশের অন্য কোনো জায়গায় চলে যেতে পারে। আর সেই একই সাথে ওর হাতের সমস্ত আঙুল থেকে তলোয়ারের মতন দেখতে 10টা ছোট ছোট ধারালো নখ বেরিয়ে আসে। আর এখন ও সেগুলোর সাহায্যে মেরিকে মেরে ফেলেছিল। অন্যদিকে দেখা যায় উসফ, লুফি আর জোরো এখন কায়ার বাড়ির রান্নাঘরে বসে গল্প করছে। আসলে ডিনার করার সময় কায়ার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে তখন ওরা ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারেনি, তাই এখন লুফি রান্নাঘরে বসে সেই খাবারগুলো খাচ্ছিল। আর এখানেই ও সেই বিষ মেশানো খাবারের বড় পাত্রটা দেখতে পায়। এখন ও একা একাই সেই বিষ মেশানো খাবারটা খেতে শুরু করে। অন্যদিকে উসফ আর জোরো মিলে স্টোররুম থেকে একটা মদের বোতল আনার জন্য চলে যায়। আর সেখানেই ওরা মেরির মৃতদেহটা দেখতে পায়। দেখা যায় সেই মৃতদেহের সামনেই ক্লাহাডোর দাঁড়িয়েছিল, যেটা দেখে জোরো খুব ভালোভাবেই বুঝতে পারে ক্লাহাডোরই এই খুনটা করেছে। এখন ও তাড়াতাড়ি করে ক্লাহাডোরকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই পিছন থেকে ক্লাহাডোরের অন্য একজন সঙ্গী চাকর এসে জোরোর মাথায় জোরে আঘাত করে ওকে অজ্ঞান করে দেয়। পাশের থেকে এসব কিছু দেখে উসফ প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু ক্লাহাডোর আর তার সঙ্গীরা উসফকে আর কোনোভাবেই আটকানোর চেষ্টা করে না, কারণ ওরা খুব ভালোভাবেই জানতো যেহেতু উসফ অতিরিক্ত মিথ্যে কথা বলে, তাই এখন ও যদি গ্রামের মানুষদেরকে এই ঘটনাটা জানিয়ে দেয় তারপরেও কেউই ওর কথা বিশ্বাস করবে না।
আর দেখা যায় সত্যি সত্যি ঠিক তেমনটাই হচ্ছে। উসাফ গ্রামে গিয়ে সবার বাড়ির সামনে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, কায়ার বাড়িতে বেশ কিছু পাইরেটরা এসেছে, যারা কায়া আর আমাদের সবাইকে মারার চেষ্টা করছে। কিন্তু এখন গ্রামের কোনো মানুষই ওর এই কথাগুলোকে বিশ্বাস করছিল না। এখন ওর মনে হতে লাগে এত বছর ধরে ওর গ্রামের মানুষদের সাথে মিথ্যে কথা বলা উচিত হয়নি। এখন উসাফ খুবই অসহায়ভাবে গ্রামের মাঝখানে কান্নাকাটি করতে থাকে। কিন্তু তখনই কবি, হেলমেপো আর বাকি সমস্ত মেরিনরা লুফি আর তার সঙ্গীদেরকে খুঁজতে খুঁজতে ওই গ্রামে চলে আসে। আর এখন উসাফের কাছ থেকে সবকিছু শোনার পর এরা সবাই মিলে কায়ার বাড়ির দিকে এগোতে শুরু করে। অন্যদিকে আমরা বাগি দ্য ক্লাউনকে দেখতে পাই। সে এখন সমস্ত বাক্সের মধ্যে থেকে নিজের শরীরের সমস্ত টুকরোগুলোকে বের করে সেগুলোকে আবার জুড়ে নিয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই ওখানে একজন ফিশম্যান এসে বাগিকে প্রচণ্ড মারধর করে ওকে নিজের সাথে ধরে নিয়ে যায়। ফিশম্যান হলো খুবই অদ্ভুত এক ধরনের জীব, যাদের শরীর অর্ধেকটা মাছ আর অর্ধেকটা মানুষের মতন দেখতে। আর এদের শরীরে মাছ এবং মানুষ দুজনেরই ক্ষমতা রয়েছে, যে কারণে এরা জলের ভিতরে এবং জলের বাইরে দু জায়গাতেই থাকতে পারে। আর এরা যে কোনো সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়। এখন ওই ফিশম্যানটা বাগিকে নিজেদের লিডারের কাছে ধরে নিয়ে যায়। এই সমুদ্রের সমস্ত ফিশম্যানদের লিডারের নাম হলো আরলং। আর এই আরলং আর তার সঙ্গীরা মানুষদেরকে একদমই পছন্দ করে না। আরলংয়ের ইচ্ছা হলো একদিন এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে হারিয়ে ফিশম্যানরাই এই পুরো পৃথিবীতে রাজত্ব করবে। তবে আপাতত আরলং আর তার সঙ্গীরা সমুদ্রের একটা বিশেষ এরিয়াতে রাজত্ব করে। কিন্তু কিছুক্ষণ আগে বাগি লুফি আর তার সঙ্গীদেরকে ধরে আরলংয়ের এরিয়ারই একটা গ্রামে নিয়ে এসেছিল। আর সেখানে বাগি আর তার সঙ্গীরা সেই পুরো গ্রামটাকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছিল। এখন যেহেতু বাগি আরলংদের এরিয়ায় এসে গুন্ডামি করেছে, তাই আরলংয়ের লোকেরা ওকে তুলে এনেছে। এখন আরলং ওকে বলে, তুমি যে কাজটা করেছো তার জন্য তো তোমাকে শাস্তি পেতে হবে। এই কথা বলেই ও বাগিকে কামড়ে খেয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই নিজের জীবন বাঁচানোর জন্য বাগি ওকে একটা মিথ্যে কথা বলে দেয়। ও বলে, তোমার এই গ্রামে তো আমি ভাঙচুর করিনি, আমরা আসার আগেই লুফি আর তার সঙ্গীরা মিলে এই কাজটা করেছে। কারণ ওরা নাকি সবাইকে হারিয়ে পাইরেটদের রাজা হতে চায়। আর ওরা হয়তো তোমাকেও ভয় পায় না, তাই তোমার এখন আমাকে ছেড়ে দিয়ে ওদেরকে ধরা উচিত। আর তুমি চাইলে ওদেরকে খুঁজে বের করতে আমি তোমাকে সাহায্য করতে পারি। এখন বাগির কথা শুনে আরলং সেগুলোকে বিশ্বাস করে লুফি আর তার সঙ্গীদেরকে খুঁজতে শুরু করে। অন্যদিকে দেখা যায় কায়ার বাড়ির দুজন চাকর এখন জোরো আর মিস্টার মেরির মৃতদেহটাকে ওদের বাড়ির পিছনের একটা শুকনো পাতকুয়োর মধ্যে ফেলে দিয়েছে, যাতে কেউ কোনোভাবেই ওদের মৃতদেহগুলোকে খুঁজে না পায়। এদিকে নামি এখন রান্নাঘরের মধ্যে লুফিকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। আসলে সেই বিষ মেশানো খাবার খেয়ে লুফি এখন খুবই অসুস্থ হয়ে গেছিল। এখন নামি ওকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু লুফি তখন পুরোপুরি অজ্ঞান হয়ে পড়েছিল। এসব কিছুর মধ্যে নামি লক্ষ্য করে ওই বাড়ির চাকরগুলো এখন ওই রান্নাঘরের দিকেই এগিয়ে আসছে, যেটা দেখে ও তাড়াতাড়ি করে রান্নাঘরের একটা কাবার্ডের মধ্যে লুকিয়ে পড়ে। এখন সেই তিনজন চাকর রান্নাঘরের মধ্যে লুফিকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে মনে করেছিল লুফি হয়তো সেই বিষাক্ত খাবার খেয়ে মারা গেছে। এখন ওরা নিশ্চিন্তে জোরে জোরে নিজেদের সেই প্ল্যানগুলো আলোচনা করছিল। ওরা ঠিক করে নেয় লুফির লাশটাকে এখান থেকে সরানোর পর ওরা কায়ার কাছ থেকে ওর সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়ে কায়াকেও মেরে ফেলবে। ওরা যখন এই আলোচনাগুলো করছিল তখন পাশের কাবার্ডের মধ্যে থেকে নামি ওদের সমস্ত কথা শুনতে পায়। এসব কিছুর মধ্যেই উসফ সেই মেরিন অফিসারদেরকে নিয়ে কায়ার বাড়িতে চলে আসে। এখন উসফ এদেরকে জানায় এই বাড়ির চাকরগুলোই হলো পাইরেটস, যারা একটু আগেই জোরো আর মিস্টার মেরিকে খুন করেছে, আর এখন তারা মেরিকেও মেরে ফেলতে চায়। এসব কিছু শুনে পাশের থেকে ক্লাহাডোর বলে, উসফ তো পাগল, আপনারা ওর কথা বিশ্বাস করে এখানে এসেছেন। ও ছোট থেকেই গ্রামের সমস্ত মানুষদেরকে পাইরেটসের ব্যাপারে মিথ্যে কথা বলে বেড়ায়, যে কারণে গ্রামের কোনো মানুষই ওর কথা বিশ্বাস করে না। সবাই জানে ও পাগল। এই অবস্থায় আপনারা ওর কথাগুলোকে বিশ্বাস করলেন কিভাবে? তখন পাশের থেকে হেলমেপো বলে, আমরা আসলে এই গ্রামে লুফি নামের একজন পাইরেট আর তার সঙ্গীদেরকে খোঁজার জন্য এসেছিলাম। আর লুফি নামের সেই ছেলেটা সবসময় মাথায় টুপি পরে ঘুরে বেড়ায়। আপনারা কি এইরকম ধরনের কাউকে দেখেছেন? যেটা শুনে ক্লাহাডোর বলে, লুফি তো এখন আমাদের বাড়িতেই রয়েছে। আজ সকালেই উসফ লুফিকে আমাদের মালকিনের সঙ্গে দেখা করানোর জন্য এই বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু এখানে আসার পর রাতের বেলায় অতিরিক্ত মদ খেয়ে লুফি অজ্ঞান হয়ে পড়ে আছে। আর আপনাদেরকে দূর থেকে আসতে দেখে ওর বাকি সঙ্গীরা এখান থেকে পালিয়ে গেছে। এই কথা বলেই ওরা লুফিকে ঘর থেকে বাইরে বের করে মেরিনদের হাতে তুলে দেয়। এদিকে সেই বিষাক্ত খাবার খাওয়ার ফলে লুফি এখন প্রচণ্ড অসুস্থ হয়েছিল। ক্লাহাডোর আর তার সঙ্গীরা মনে করেছিল ওই বিষের কারণে লুফি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। এদিকে উসফ যখন দেখতে পায় মেরিন অফিসারেরা আসল অপরাধীদেরকে না ধরে লুফিকে ধরে নিয়ে যাচ্ছে, আর ও অনেকবার বলা সত্ত্বেও কেউই ওর কথা বিশ্বাস করছে না, তখন ও এই জায়গা থেকে পালিয়ে ওই বাড়ির পিছনের একটা জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে কায়ার ঘরে ঢুকে পড়ে। এখন ও কায়াকে সমস্ত সত্যি কথা জানায়, কিন্তু প্রথমের দিকে কায়া ওর কোনো কথাই বিশ্বাস করতে চাইছিল না।
কারণ উসাফের অতিরিক্ত মিথ্যে কথা বলার ব্যাপারে কায়াও জানতো। কিন্তু সেই মুহূর্তে সেখানে নামি এসে কায়াকে আবারও সমস্ত সত্যি কথা জানিয়ে দেয়। এখন নামির কাছ থেকে এই কথাগুলো শোনার পর অবশেষে কায়ার সেগুলোকে বিশ্বাস হয়। এখন ও নামি আর উসাফকে নিয়ে ওদের বাড়ির একটা গোপন জায়গায় লুকিয়ে পড়ে। এদিকে এতক্ষণে 12টা বেজে গেছিল। এখন অফিসিয়ালি কায়ার 18 বছর বয়স হয়ে গেছিল। সেজন্য এখন ক্লাহাডোর আর তার সঙ্গীরা ঠিক করে নেয় এখন ওরা কায়ার কাছ থেকে আর কোনো কিছুই লোকাবে না। এখন ওরা কায়ার সামনে নিজেদের আসল পরিচয় দিয়ে ওর কাছ থেকে ওর সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়ে ওকে মেরে ফেলবে। সেজন্য এখন এরা সবার আগে ওই বাড়ির সেফটি সিস্টেমটা অন করে দেয়। সমস্ত চোর ডাকাত আর পাইরেটসের হাতে থেকে বাঁচার জন্য ওদের বাড়িতে এই সেফটি সিস্টেমটা ইনস্টল করা হয়েছিল। একবার এটা চালু করার সাথে সাথেই ওদের বাড়ির সমস্ত জানলা আর দরজায় বেশ কিছু লোহার শাটার লেগে গিয়ে সেগুলো পুরোপুরি লক হয়ে গেছিল, যার ফলে এখন কেউই এই বাড়ির ভিতরে ঢুকতে বা এখান থেকে বাইরে বেরোতে পারবে না। যতক্ষণ এই সেফটি সিস্টেম অন থাকবে ততক্ষণের জন্য কায়া, নামি আর উসফ এই ঘরের মধ্যেই বন্দী হয়ে গেছিল। এখন ক্লাহাডোর আর তার সঙ্গীরা কায়াকে মারার জন্য ওকে পুরো ঘরের মধ্যে চারিদিকে খোঁজাখুঁজি করতে শুরু করে। অন্যদিকে কায়া ওদের ঘরের একটা গোপন রাস্তা দিয়ে অন্য একটা ঘরে গিয়ে সেখান থেকে ওই সেফটি সিস্টেমটাকে বন্ধ করার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় ওই কুয়োর মধ্যে জোরোর জ্ঞান ফিরে এসেছে, আর এখন ও ওই কুয়োর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছে। কিন্তু অনেকক্ষণ ধরে অনেক রকমভাবে চেষ্টা করার পরেও ও কোনোভাবেই বাইরে বেরোতে পারছিল না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর একটা সময় ও খুবই দুর্বল হয়ে যায়, আর তখনই ওর ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়। আজ থেকে 7 বছর আগে জোরো যখন ছোট ছিল তখন ও একটা আশ্রমে নিজের গুরুর কাছ থেকে তলোয়ার চালানোর ট্রেনিং নিত। এই ক্লাসেই কুইনা নামের আরও একটা মেয়ে জোরোর সাথে ট্রেনিং করত। এই মেয়েটা পুরো ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো তলোয়ার চালাতে পারত, আর জোরো অনেক চেষ্টা করেও কখনোই একে হারাতে পারত না। এমনকি একদিন জোরো 2 হাতে 2টো কাটানা নিয়ে কুইনাকে হারানোর চেষ্টা করে, কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হয় না। কুইনা তার সাদা রঙের একটা কাটানা দিয়েই জোরোকে খুব সহজে হারিয়ে দেয়, যার ফলে একদিন জোরো খুবই হতাশ হয়ে কুইনার কাছে মন থেকে নিজের হার মেনে নেয়। জোরো বলে, আমি হয়তো কোনোদিনও তোমাকে হারাতে পারবো না, আমার মধ্যে সেই ক্ষমতাটাই নেই। কুইনা বলে, একদমই না, তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে। এখন তুমি অনেক ছোট আছো, কিন্তু আর কিছু বছর পর যখন তুমি বড় হয়ে যাবে তখন তোমার শক্তি অনেক বেড়ে যাবে, আর তুমি আমার থেকে অনেক লম্বা আর চওড়া হয়ে উঠবে। সেই অবস্থায় আমি আর কোনোভাবেই তোমাকে হারাতে পারবো না। তবে আমাকে হারাতে গেলে তোমাকে প্রত্যেক দিন খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই কথাগুলো শুনে জোরো আবার নতুন করে লড়াই করার ইচ্ছা ফিরে পায়। এখন এরা দুজন একে অপরের কাছে প্রতিজ্ঞা করে যতদিন না অবধি এরা বড় হচ্ছে ততদিন এরা দুজন একসাথে নিজেদের মধ্যে তলোয়ার চালানো প্র্যাকটিস করবে। আর এই প্র্যাকটিসটা ওরা ততদিন করবে যতদিন না অবধি এদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজন হয়ে উঠবে এই পৃথিবীর সবচেয়ে সেরা আর মহান তলোয়ারবাজ। ওরা দুজন যখন এই প্রমিসটা করে সেই ঘটনার কিছুদিন পরেই কুইনা একটা দুর্ঘটনায় মারা যায়। যে খবরটা জানার পর জোরো মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ ও কুইনাকে নিজের আদর্শ মনে করত। ওকে দেখেই জোরো লড়াই করার সাহস পেত। এখন ও কুইনার ছবির সামনে গিয়ে প্রতিজ্ঞা করে, তুমি মারা গেছো তাই কি হয়েছে, তোমার স্বপ্নটা আমি পূরণ করব, আর একদিন আমি এই পৃথিবীর সবচেয়ে সেরা আর মহান তলোয়ারবাজ হয়ে উঠব। এই কথা বলেই ও কুইনার স্মৃতি হিসাবে ওর সেই সাদা রঙের কাটানাটাকে নিজের কাছে রেখে দেয়। আর এরপর থেকেই জোরো সবসময় নিজের কাছে 3টে করে তলোয়ার নিয়ে ঘুরত। এরপর দেখা যায় জোরো অনেকক্ষণ ধরে চেষ্টা করে বহু কষ্ট করে ওই কুয়োর থেকে বাইরে বেরিয়ে এসেছে। আর এখন বাইরে বেরিয়ে কিছু দূর যাওয়ার সাথে সাথেই ও কোবি আর হেলমেপোকে দেখতে পায়, যারা দুজন অসুস্থ লুফিকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল। কিন্তু রাস্তায় কিছু দূর যাওয়ার পরেই লুফি হঠাৎ করে বমি করে নিজের পেটে থাকা সমস্ত বিষাক্ত খাবারগুলো বের করে দেয়, যার ফলে এখন ও আবার পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠেছিল। এখন ও কবিকে বলে, আমি জানি তোমরা আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিলে, কিন্তু এই মুহূর্তে আমাকে আমার বন্ধুদের কাছে ফিরে যেতে হবে, তাদের আমার সাহায্যের প্রয়োজন। এই কথা বলেই ও আর জোরো মিলে আবার কায়ার বাড়িতে ফিরে যায়। এখন এরা দুজন বহু কষ্ট করে বাইরে থেকে সেফটি শাটার তুলে ওই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সেখানে এদের সাথে ওই 3জন পাইরেটের লড়াই শুরু হয়ে যায়। আর বেশ অনেকক্ষণ ধরে লড়াই চলার পর অবশেষে লুফি আর জোরো মিলে ওদের 3জনকে হারিয়ে দেয়। আর এখানেই জানা যায় এই পাইরেটদের লিডার মানে ক্লাহাডোরের আসল নাম ছিল কুরো। এখন যেহেতু লুফি আর তার সঙ্গীরা কায়ার জীবন বাঁচিয়েছিল, তাই ওদের কাজে খুশি হয়ে কায়া লুফিকে ও সেই পছন্দের জাহাজটা সম্পূর্ণ বিনামূল্যেই উপহার দিয়ে দেয়। এই ঘটনায় লুফি আর তার সঙ্গীরা প্রচণ্ড খুশি হয়। এখন মারা যাওয়া মিস্টার মেরির স্মৃতির উদ্দেশ্যে লুফি এই জাহাজের নাম রাখে গোয়িং মেরি। এরপর ওরা কায়াকে বিদায় জানিয়ে নিজেদের নতুন জাহাজ নিয়ে অজানা সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এখন ওদের নতুন সঙ্গী হিসাবে উসফও ওদের দলে জয়েন করে। এতদিন ধরে উসফ সবাইকে নিজের সাহসিকতার যে মিথ্যে গল্প শোনাতো, এবার থেকে ও সেই সমস্ত কাজগুলো নিজের বাস্তব জীবনেই করতে পারবে। এখন নিজেদের এই নতুন জাহাজ পেয়ে এরা প্রত্যেকে খুবই খুশি ছিল।
কিন্তু সমুদ্রপথে কিছু দূর যাওয়ার সাথে সাথেই ভাইস অ্যাডমিরাল গার্গ নিজের জাহাজ আর সেনাবাহিনী নিয়ে এদের পিছু করতে শুরু করে। এখন উনি দূর থেকেই কামানের সাহায্যে লুফিদের জাহাজের ওপরে হামলা করছিলেন। এদিকে লুফি যখন দূর থেকে দূরবীনের সাহায্যে মিস্টার গার্গকে দেখতে পায়, তখন ও খুবই অবাক হয়ে গিয়ে বলে, এখানে আমার গ্র্যান্ডপা মানে ঠাকুরদা কি করছে? লুফির এই কথাটা শুনে ওর বাকি সঙ্গীরা খুবই অবাক হয়ে যায়। কেউই বুঝতে পারছিল না লুফি মেরিন ভাইস অ্যাডমিরালকে গ্র্যান্ডপা বলে কেন ডাকছে। আর এই প্রশ্নের সাথে সাথেই প্রথম সিজনের 4 নম্বর এপিসোড এখানে শেষ হয়। যেহেতু অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আপাতত এই গল্পটাকে আমি এখানেই শেষ করছি। সিজন 1-এর পরবর্তী 4টে এপিসোড আমি খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আপলোড করছি। আপাতত এই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো রকম মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারেন, আর খারাপ লেগে থাকলে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরের গল্পে।